নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা প্রতিবেদন নিয়ে। আজকের আলোচনাটা থাকবে আমাদের দেশেরকে উস্কানোর জন্য বাংলাদেশ থেকে যে সমস্ত ভিডিও বা সোশ্যাল মিডিয়া পোস্ট বেরিয়ে আসছে, যে দেখানো হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার আসার পরে এখানকার মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, বস্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের দেশের যারা মুসলিমরা রয়েছে তারা এইসব সম্বন্ধে কি বলছে, একবার তোমরা ভিডিওটা দেখো, তারপরে আলোচনা করছি। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। তারা ধাপে ধাপে এমন কিছু করে যা পশ্চিমবঙ্গে তারা ওখানে উল্টোপাল্টা করে, আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারত গুনতে হয়। এই জন্য আমি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে বলবো, এখানকার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অথেন্টিক জেনে বুঝে পড়াশুনো করে বুঝে সুঝে মন্তব্য করা ভালো। কোথায় ফেসবুকে কি হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। এ ব্যাপারে আমি বাংলাদেশি ভাইদেরকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ। দেখলে ভিডিওটা, এখানকার মুসলমানরা যারা রাষ্ট্রবাদী মুসলিমরা রয়েছে, যারা মুসলিম সমাজের সত্যি উন্নতি চায়, তারা এইভাবেই রিপ্লাইটা দেবে যে অ্যাকচুয়ালি তো ব্যাপারটা সত্যি, যে আমরা তো জানি যে এখানে কি হচ্ছে কি না হচ্ছে। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা, সেগুলোর উপরও পুলিশ স্টেপ নেওয়া শুরু করে দিয়েছে। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হ্যাবক কোনো কিছু হয়নি। যে ভিডিওগুলোকে বাংলাদেশ থেকে ভাইরাল করা হচ্ছে, এমন এমন ভিডিও রয়েছে যেগুলো পাকিস্তানের শিয়া মসজিদ ভাঙছে, সেই শিয়া মসজিদগুলোকে এখানে চালানো হচ্ছে, যে এখানে নাকি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার আসার পর এখানে নাকি এই সমস্ত মসজিদ ভাঙা হচ্ছে। তারপরে বস্তির যে আগুনটা, আজ থেকে প্রায় 10 বছর আগে দিল্লিতে এই আগুনটা লেগেছিল, তাও দিল্লি একটা রুরাল এরিয়াতে, ওখানে মুসলিম বস্তি ছিল না ওটা। ওখানে একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছিল, শর্ট সার্কিটের ফলে সেই বস্তিতে আগুনটা লেগেছিল। সেই ঘটনাগুলোকে ভারতের পশ্চিমবঙ্গ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আর এগুলোর পেছনে যে সমস্ত বাংলাদেশি গ্রুপগুলো কাজ করছে, বেশিরভাগ জামাতপন্থী, এনসিপি এবং কিছু কিছু র্যাডিক্যাল যে বাংলাদেশি জিহাদি গ্রুপগুলো রয়েছে, আতঙ্কবাদী গ্রুপগুলো রয়েছে, সেখান থেকে ভিডিওগুলো সার্কুলেট করা হচ্ছে। আচ্ছা, আমাদের রাষ্ট্রীয় মুসলমানরা অ্যাকচুয়ালি জানে তাদেরকে অধিকারটা কিভাবে নিতে হয়, এখানে শেখাতে হবে না। বরঞ্চ বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক আছে, তাদেরকে শেখাতে হবে রাষ্ট্রীয় হিত। তাদের আজকে নিজেদেরকে সেকুলার পানা দেখিয়েছিল বলে আজকে তারা বাংলাদেশের সংখ্যালঘু হয়ে গেছে মাইনরিটির জায়গায়। সংখ্যাটা ক্রমাগত কমেছে ছাড়া বাড়েনি, কিন্তু 1947 সালের পর ভারতবর্ষের সংখ্যালঘুদের সংখ্যা বেড়েছে ছাড়া বাড়েছে ছাড়া কমেনি, এটা বুঝতে হবে। আর এখানকার সংখ্যালঘুদেরকে পলিটিশিয়ানরা যে লেভেলে ইউজ করেছে, আজ থেকে স্বাধীনতার পর থেকে এদেরকে এক্সট্রিমভাবে ইউজ করেছে। আজকে তুমি যে কোনো হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে যাও, সেখানে তুমি গেলে দেখবে বেশিরভাগ আমাদের সংখ্যালঘু ব্যক্তিরা তারা চিকিৎসাধীন। কেন? কারণ এদেরকে সেই স্বাভাবিক জীবনযাপন করানো হয়নি। জীবনযাপনের যে দিকটা, সেটা এদেরকে দেখানো হয়নি। আমি কোনো রোগ ব্যাধিকে পলিটিসাইজ করছি না, কিন্তু তুমি গিয়ে দেখবে, কারণ এদেরকে সেই শিক্ষাতে বড় করা হয়েছে। এদের বাবা ঠাকুরদা মাদের এদেরকে সেইভাবেই, ঠাকুরদার সময় ঠাকুরদাদের পলিটিশিয়ানরা ইউজ করেছে, তারপরে ঠাকুরদার পর যে বাবা এসে তাকে তারা করেছে, বা মা এসে তাকে, তার দাদু, তার মা বাবাকেও সেরকমভাবে পলিটিসাইজ করে র্যাডিক্যাল করে দেওয়া হয়েছে। আর এই র্যাডিক্যাল গ্রুপগুলো আমাদের দেশেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ রয়েছে। কোনো ভালো মুসলিম লিডার কিন্তু আমাদের দেশের সংসদে গিয়ে বসে না, যারা সত্যিকারের মুসলিমদের রিপ্রেজেন্ট করে। কারণ তুমি অবাক হয়ে যাবে, উচ্চ মাধ্যমিকের যে আমাদের রেজাল্টটা বেরোলো, এই উচ্চ মাধ্যমিক রেজাল্টে কতজন টপে রয়েছে, একবার সংখ্যাটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। টোটাল 68 জন পুরো স্টেট থেকে টপ করেছে। এই 68 জনের মধ্যে মাত্র 5 জন মুসলমান রয়েছে, 5 জন মুসলিম সম্প্রদায়ের রয়েছে, আর বাদ বাকি খ্রিস্টান। এই হচ্ছে যে ব্যাপার। এদেরকে স্বাভাবিক, যেমন ধর্মীয় শিক্ষাটা তাদের কাছে জরুরি, ধর্মীয় শিক্ষার সাথে সাথে স্বাভাবিক শিক্ষাটাও তো জরুরি। কারণ একটা মসজিদ তৈরি করতে গেলেও কিন্তু ওই নারকেল গাছের দড়ি দিয়ে মেপে কিন্তু মন্দির বা তাদের মাদ্রাসা তৈরি হয় না। এটার জন্য কিন্তু পড়াশোনা লাগে। সেই পড়াশোনাটা যদি একটা মাদ্রাসায় যদি না হয়, তাহলে সেখানকার ছোট ছোট বাচ্চারা কি শিখবে? এটা তো স্বাভাবিক বিষয়। তো বাংলাদেশিদের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে উস্কানিমূলক কাণ্ড করো না। কারণ এখানকার মুসলমানদের শেখাতে হবে না তাদের অধিকারটা নেওয়ার। এখানকার মুসলমানরা ঠিক তাদের অধিকার নিজেরা ছিনিয়ে নেবে, আর তাদেরকে বলতেও হয় না তাদের অধিকারটা ফলানোর জন্য। যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের নিজের অধিকারটা ফলানোরও অধিকার নেই, এখানে কিন্তু তা না। ভারতের এটাই হচ্ছে গণতন্ত্র। এখানে সংখ্যালঘুদের অধিকার ফলানোর জন্য প্রোটেস্ট করে তারা অধিকার নিয়ে নেবে, ঠিক নিয়ে নেবে। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকারের জন্য তাদের প্রোটেস্ট করতে দেওয়া হয় না, ওখানে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, পশু পাখি জমি জামা সব ছিনিয়ে নেওয়া হয়।
তো তোমরা নিজেদের দিকে জ্ঞান দাও, আমাদের দেশের রাষ্ট্রবাদী মুসলমানদের দেখা হবে না। হ্যাঁ, আর এখানে কি বলা হয়েছে, এসআইআর নিয়ে কি বলা, এসআইআর সিএ এনআরসি নিয়ে কি বলা আছে, যে যে সমস্ত ইললিগাল বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে তাদেরকে তাড়ানো হবে, না কোনো রাষ্ট্রবাদী মুসলমান যার বাপ ঠাকুরদা এখানে জন্মেছে তাদেরকে তাড়ানো হবে না। কাদের তাড়ানো হবে? যে সমস্ত ইললিগাল বাংলাদেশিরা এত বছর ধরে 10টা বছর 15-20 বছর ধরে এখানে ইনফিল্ট্রেশন করে এসছে, তাদেরকে এখান থেকে তাড়ানো হবে। আর তার মধ্যেও অনেক প্রসেস রয়েছে, তাদেরকে তাড়ানো হবে। এই সমস্ত কথা তো তোমাদের কেউ বলবে না। বেসিক্যালি এই সমস্ত আমাদের দেশের রাষ্ট্রবাদী যারা মুসলমানরা রয়েছে না, তারা নিজের বুদ্ধিটা রয়েছে, তারা দেশকে রিপ্রেজেন্ট করতে জানে। হ্যাঁ, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় না, সেই জন্য তারা আজকে একটা আড়ালে অন্ধকারের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। বিভিন্ন রকমের যারা, এই যেমন আইএসএফ আমাদের রাজ্যে, আইএসএফের যে নওশাদ সিদ্দিকী আছে, তাদেরকে আমি দেখেছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার যখন হচ্ছে, আইএসএফের এই আইএসএফের নেতারা এবং সংখ্যালঘু যারা লোকেরা ছিল, তারা কলকাতার রাস্তায় বাংলাদেশ কমিশনের সামনে ঘেরাও করেছিল, রাস্তায় নেমেছিল, যে ওখানে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কেন অত্যাচার করা হচ্ছে, এটা আমরা দেখেছি। এবং আমাদের দেশের বিভিন্ন জায়গাতে কিছু কিছু জায়গাতে নেমেছিল তারা। অতএব তোমরা যে লরি লরি ভরে এই সমস্ত কাণ্ড কারখানা করছো, যে ভারতের মুসলমানদের, পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, আমাদের এখানকার মুসলমানদের অত্যাচারের কথা তোমাদের বলতে হবে না। তাদের ওপর যদি অত্যাচার হয়, আমাদের এখানকার যারা অপোজিশন পার্টিগুলো রয়েছে না, তারা সবার আগে এসে হাজির হবে। তাদের নিজেদের প্রদেশ নিজেদের করতে হয় না। আর তাদের জন্য আমরাও প্রোটেস্ট করি যদি যেটা দেখি লিগাল, হ্যাঁ এটা ঠিক হচ্ছে না। বুঝতে পেরেছো? তো উস্কানিমূলক বক্তব্য দিও না, নিজেদের স্বাভাবিক জীবনযাপন করো, নিজেদেরটা নিজেদের চরকায় তেল দাও, এখানে চরকায় তেল দিতে এসো না। নিজেদের পলিটিক্যাল এজেন্ডাগুলো পূরণ করার জন্য তোমরা এই কাণ্ডগুলো করছো। নিজেদের দেশের যে লুপ হোলগুলো রয়েছে, যে যে কাজগুলো হয়েছে, তোমরা যে কারাপশনগুলো করেছো, ওখানকার মানুষ খেতে পারছে না, চালের দাম বেশি, ডালের দাম বেশি, সেই জিনিসগুলোর থেকে নিজেদের পুরো পাবলিকের মনটা ডাইভার্ট করার জন্য ভারতকে কৃত্রিম একটা শত্রু বানিয়ে নিজেদের পলিটিক্যাল এজেন্ডা পূর্ণ করছো। এটাতে বেশি দিন চলে না।